বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বাস আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর মিল্লাত, আপনাকে দিয়ে শুরু করি যে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা যখন, এবং বিশেষ করে গত পৌরসভা নির্বাচন এবং সেটিকে বিএনপির প্রত্যাখ্যান, তারপরও একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের একটা এখন পর্যন্ত মৌন সম্মতি, এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে একটা অস্থিরতা। জাতীয় পার্টি ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত, বহিষ্কার পাল্টা বহিষ্কার, দলের বিভিন্ন পদে বিভিন্ন জনকে অপসারণ, নতুন নিয়োগ। আমরা দেখতে পাচ্ছি এক সময়কার বিএনপির নেতা এবং বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি তার সমর্থক দলবল সহ 14 দলীয় জোটে, সরকারি সমর্থক 14 দলীয় জোটে যোগ দেবেন, এরকম একটি সিদ্ধান্ত পত্রপত্রিকায় খবর আছে। প্রশ্নটা আপনার জন্য, পত্রপত্রিকায় খবর আছে যে বিএনপির ভেতরে আমরা এমনি রাজপথে দেখলাম কথিত আসল বিএনপি এবং তার সঙ্গে বিএনপির লড়াই, তার সঙ্গে দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে এর আগের থেকেই খবর ছিল যে কিছু সংসদ সদস্য প্রাক্তন তারা নতুন বা আলাদা বিএনপি করবার চেষ্টা করছেন, এবং সর্বশেষ যেটি যুক্ত হয়েছে পত্রপত্রিকা সূত্রে যে একজন সিনিয়র নেতা জেল থেকে বেরিয়েছেন এবং তাকে কেন্দ্র করে বা তিনি উদ্যোগ নিচ্ছেন এটা আলাদা বিএনপি করবার জন্য, তার সঙ্গে সিনিয়র অনেক বিএনপির নেতা যুক্ত হয়েছে। তো এই যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে অস্থিরতা, এটি আসলে কিসের লক্ষণ এবং এর সঙ্গে সরকারের কতখানি সম্পৃক্ততা রয়েছে বা সরকারের বিভিন্ন সংস্থার, এবং সেটি আসলে শেষ পর্যন্ত সরকারের জন্য ইতিবাচক হয়ে দাঁড়াবে না বুমেরাং হয়ে দাঁড়াবে? প্রফেসর মিল্লাত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও আজকের অনুষ্ঠানটি দেখার জন্য। আপনি যে কথাগুলো বললেন প্রায় প্রত্যেকটি কথারই উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ আমি একটা মাত্র রাজনৈতিক দলের সদস্য, এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় পার্টি কি করবে কি করলো জাতীয় পার্টির ব্যাপার, আসল বিএনপি নকল বিএনপি কি করবে না করবে ভবিষ্যতে সে তাদের ব্যাপার। বিএনপির মধ্যে থেকে কেউ বেরিয়ে আসবে কি বেরিয়ে আসবে না সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, এবং সময় আমি কোনো কথা বলতে পারবো না। সুতরাং আমাকে যদি আপনি জিজ্ঞেস করতেন আওয়ামী লীগের মধ্যে এই অবস্থা, তাহলে হয়তো আমার পক্ষে জবাব দেওয়াটা অনেক সোজা হয়ে যেত, তাই আমি ওই কথাগুলোর মধ্যে যাব না। তবে আপনি প্রথমে একটা কথা বলেছেন যে বিএনপি পৌরসভা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। আপনি কি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বলেছেন, নাকি নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন, নাকি পুরো ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করেছেন? আমি আসলে বুঝতে পারিনি। প্রত্যাখ্যান যদি, এবার দলীয় প্রতীকে দলীয়ভাবে নির্বাচন হয়েছে, 234টি পৌরসভা নির্বাচন হয়েছে, 182টির মতো 83টির মতো আওয়ামী লীগ, 22-23টি বিএনপি এবং অন্যান্য দল বিদ্রোহী মিলে পুরো সিটটা পেয়েছে। যদি আপনি বলেন প্রত্যাখ্যান করেছে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি প্রত্যাখ্যান করে থাকে, যেহেতু ধানের শেষে নির্বাচন হয়েছে, বিএনপি থেকে যে নির্বাচিত মেয়ররা তারা কি এখনো মেয়র শপথ নেওয়ার জন্য অপেক্ষা করছেন, নাকি তারা বলেছেন যে আমরা মেয়র থেকে শপথ নেওয়ার আগে পদত্যাগ করে দিলাম? কারণ একটা দলের একটা নিয়ম নীতি থাকা দরকার, দলের একটা আদর্শ থাকা দরকার। দলের যতক্ষণ পর্যন্ত চেইন অফ কমান্ড ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দল টিকে থাকতে পারে না। সুতরাং দল থেকে যদি প্রত্যাখ্যান করা হয়, আমি ধরে নিব, যদিও বাস্তবে সেটা নেই, যে তারা যে কজন আছে তারা সবাই পদত্যাগ করেছে বা পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বা ইতিমধ্যে তাদের ধারণা তাদের হাইকমান্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে চাইবো যে প্রত্যাখ্যান শব্দটির অর্থ। আমি তো প্রশ্নের উত্তর এখানে দেই না, আচ্ছা উত্তর উনি দেবেন। আর না, উনি কিন্তু এ ব্যাপারে কথা বলেন নাই, কাজে ওনাকে আমি সত্যি কথা ওনার কাছে চাইবো কিনা সেটা আরেকটা ব্যাপার। যদি উনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করেন, যেরকম আরেকটি কথা হচ্ছে যে আমরা একটা ব্যাপারে বারবার দেখতে পাচ্ছি যে ধরেন যে কোনো নির্বাচনে যে দল জেতে সে শান্ত ফলাফলটা মেনে নেয়, যে হারে সে শান্ত ফলাফলটা মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যায়, এবং কষ্টকর হওয়ার জন্য আমাদের মতো দেশে সেই জন্য বিভিন্ন ধরনের কথা বলে ফলাফলকে প্রত্যাখ্যান, এক একজন এক এক ভাষা ব্যবহার করেন। কিন্তু সেটা আমি আওয়ামী লীগের কথা বলছি, আমি শুধুমাত্র বিএনপির কথা বলছি, আওয়ামী লীগও এরকম করেছে। এবং একটি কথা চিন্তা করেন, বিগত 7 বছর 2008 পরবর্তী যদি আমরা নির্বাচনগুলো দেখে থাকি, তাহলে আমরা দেখব যে যখনই কোনো নির্বাচনে বিএনপি হেরেছে, এই নির্বাচনের কমিশনের আন্ডারে কোনো নির্বাচন করব না, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড দেয় না, এই কথাগুলো কিন্তু আমরা একইভাবে একই সুরে যত নির্বাচন কাছে আসে তত জোরে জোরে শুনতে পেয়েছি। সে 2008-এর পরে যখন তারা
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলো, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তারা বললো ঠিক আছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছি, কিন্তু নির্বাচন কমিশন তোমাকে দেখেছি তোমরা ভালো না, আবার যদি খারাপ কিছু করো তোমাদের কিন্তু দেখে নিব, তোমাদের আন্ডারে কোনো নির্বাচন করব না। তারপরেও কিন্তু আবার 5টা সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচন কমিশন আন্ডারে করলেন এবং তারা জিতে গেলেন, তখন কিন্তু একটু সুরটা হঠাৎ করে নরম হয়ে গেল। এরপরে জাতীয় সংসদ নির্বাচন না, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নির্বাচন প্রতিহত করব, 600 স্কুল পুড়িয়ে দিলাম, হাজার হাজার কোটি টাকা দেশকে ধ্বংস করলাম, মানুষকে পুড়িয়ে মারলাম, মানুষের জীবনযাত্রা শেষ করে দিলাম, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলাম, এই কাজগুলো করে তবুও নির্বাচন কমিশন তোমাকে মানি না। তারপরে যখন আবার পৌর নির্বাচন আসলো, সেই একই নির্বাচন কমিশনে দলীয় প্রতীকে কিন্তু নির্বাচন হলো। আমার কথা হচ্ছে এখানে এতগুলো কথা বলার কারণ যে যদি কোনো কাজকে আমরা মনে করি যে সে এই কাজটি খারাপ করছে, তার অধীনে গেলে এই কাজটি ঘটবে, কিন্তু মানুষ তো আজকাল সেই বিএনপির প্রতি আস্থাটা হারিয়ে ফেলছে। কিভাবে হারিয়ে ফেলছে? যে বিএনপি মুখে বলে তোমার অধীনে নির্বাচনে যাব না, কিন্তু নির্বাচন আসলেই আমি তার অধীনে নির্বাচনে চলে যাই। কাজেই বিএনপিকে আস্থা ফিরিয়ে আনতেই হবে। নির্বাচন বাংলাদেশের মতো দেশে শতভাগ নিষ্কলঙ্ক হবে, নির্বাচন হবে এটা আশা করা যাবে না, পৃথিবীর কোথাও হয় না, বাংলাদেশে হয় না, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা আপনি যদি পত্রপত্রিকায় দেখেন, ইভেন আজকের পত্রিকাও দেখেন, সুজন বলেছে যে যে সমস্ত প্রার্থীরা এবার ভোটে দাঁড়িয়েছে, প্রথম আলোর খবর এটা, এবং প্রত্যেকটা পেপারে আমি প্রায় 9টা পেপার দেখেছি, যে অন্যান্য বারের প্রার্থীদের তুলনায় তারা উন্নত প্রার্থী, তারা যোগ্য প্রার্থী, আপনি পত্রিকায় যে কোনো পত্রিকায় দেখতে পারবেন। এবং সবচেয়ে যে সাংবাদিক সম্মেলনগুলো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তাতে সবচেয়ে যেটি খারাপ বলা হয়েছে সেটা বলা হয়েছে 92% নির্বাচন ভালো হয়েছে, 8 ভাগ নির্বাচন ভালো হয়নি। অস্বীকার করবো না, হয়তো 8 ভাগের জায়গায় 7 ভাগ, না হলে 9 ভাগ বা 10 ভাগ, এরকম হলেও আমরা মনে করি একটি গ্রহণযোগ্য নির্বাচন। সুতরাং কে জিতলে প্রত্যাখ্যান করব না, জিতলে স্বাগত জানাবো, হারলে প্রত্যাখ্যান করব, এইটা আমাদের রেওয়াজ। এই রেওয়াজ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমি আশা করব সকল দলই এই রেওয়াজ থেকে বের হয়ে আসবে। নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ আপনাকে, আমার প্রতিপক্ষ বন্ধুকে, খুব সুন্দর কথা বলেছেন উনি, আজকে চেষ্টা করেছেন, এবং যারা শুনছেন প্রত্যেককে আমার অভিনন্দন। গত 30 তারিখের নির্বাচনকে একটা নামে আখ্যায়িত করা হয়েছে, সে নামটা আমি আজকে বলতে চাই। নির্বাচন, নিতে নিশিরাত, নিশি, রতে রাত, বতে ব্যালট বাক্স, চতে চুরি, নতে নাম। নিশিরাতে ব্যালট বাক্স চুরির নামটাই হচ্ছে বর্তমানে নির্বাচন। এই কথাটা আমি এইখানে এই জন্যই বললাম, আমি একজন প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক। সেই জায়গায় আমার যে গ্রাম, সেখানে 8000 সামথিং ভোট আছে, 3টা সেন্টার সেখানে ভোট আছে, সকাল 8টার মধ্যে সমস্ত ভোট দেওয়া শেষ হয়ে গিয়েছে। এইখানে সহ তৃতীয় মাত্রা সহ অন্যান্য 2-4টা যে টেলিভিশনগুলোতে আমরা যেতাম, টেলিভিশনে টকশো শুরু হওয়ার আগে কিন্তু আমরা একটা বন্ধুর জন্য আরেকটা বন্ধু বসে থাকি, বা একটু রেডি হতে, এক কাপ চা খেতে একটু সময় আমাদের যায়। সেই সময়টাই কিন্তু গল্প হয়েছে, অনেকেই বলেছে যে আপনাদের 20টা সিট দিবে। ফলাফলে কি দেখলাম, আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে। আমরা 234টার মধ্যে 20টা সিটই মনে হয় পেয়েছি, এরকমই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি একজন বিসিএস ক্যাডার, বিসিএস না সিএসপি ক্যাডার। উনার অনেক ইতিহাস আছে, এই দেশের বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপটে উনার ইতিহাস আছে। উনি সর্বশেষ ইতিহাস সৃষ্টি করেছেন। উনি বলেছেন, জনাব এস.টি. ইমাম, আমি শ্রদ্ধার সাথে বলছি, উনার বয়স হয়ে গিয়েছে, বয়স হলে মানুষ এদিক ওদিক কথা বলে, কিন্তু এত সুন্দর করে এত এদিক ওদিক কথা বলতে পারে সেটা উনি প্রমাণ দিয়েছেন। 30 তারিখে বলেছেন ধানের শীষের এজেন্টরা আওয়ামী লীগের এজেন্টদেরকে বের করে দিয়েছে, অনেকটা সেই মখা আলমগীরের মতো, যে ধাক্কা দিয়ে ঝাঁকি দিয়ে রানা প্লাজা বিএনপির লোকরা ভেঙে ফেলেছে। এই যে এখন আপনি বললেন যে খুব ভালো নির্বাচন হয়েছে, 92% নির্বাচন হয়েছে, আমি বলিনি, আমার কথা না, এগুলো পত্রপত্রিকার কথা, বিভিন্ন সংগঠনের কথা আমি বলিনি। আমি একটা পৌরসভার কথা বলতে পারবো, কিন্তু আমি সবগুলো দেখা আমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব না, সেগুলো বললে মিথ্যা কথা বলা হবে। এটা শুনেন, পত্রপত্রিকা অনেক কিছুই বলেছে কিভাবে ইলেকশন হয়েছে। আমি যদি আপনি চান আমি নাম ধরে ধরে বলতে পারি যে একটা প্রহসনের নির্বাচন আগের রাতেই ভোট কাস্ট হয়ে গেছে। পুলিশ, এই যে পুলিশ, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। আপনি একজন মাননীয় সংসদ সদস্য, আমি সাবেক সংসদ সদস্য, একজন সংসদ সদস্যকেই বলা উচিত যে দেশের রাজা এমপি বা সংসদ সদস্য। সেখানে পুলিশ আসছে কেন? পুলিশ ভোট দিয়েছে, পুলিশের ওসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে তাদের রাতেই ভোট কমপ্লিট করে রেখেছে। বিশ্বাস না হলে আপনারা সব জানেন,
হয়তো বলবেন না, এটা আজকে আমরা প্রবলেমটার ভেতর দিয়ে যাচ্ছি, আগামীকাল আপনারা আমরা সবাই যাব। তো অতএব শিক্ষা মানুষকে নাকি অগ্রসর করে, এই যদি শিক্ষা হয়, আমার ধারণা আপনি বেশ শিক্ষিত একজন মানুষ, আমি খুব গর্ববোধ করি এই ধরনের মানুষদের সাথে বসতে পারলে। আপনি বলছেন যে যখনই বিএনপি হেরেছে তখনই বলেছে ষড়যন্ত্র। আমরা যদি 90-এর গণতন্ত্র ধরি, সেই সঙ্গে আওয়ামী লীগের কথা বলেছেন, ষড়যন্ত্র না বললে বলেছেন যে আমি কিন্তু সফটলি বলছি, উনি ওনার একটা দলে থেকে বলবেন। আমি বলেছি যে যখন যে হারে তখনই তারা এমন কিছু বলার চেষ্টা করে। আমি কিন্তু আমার এই ব্যাপারে কোনো রকম কথা নাই, যেমন পুলিশ না, আমরা বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার উনি 90-এর যখন হেরে গেলেন তখন বলেছিলেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, যখন 2001-এ হেরে গেলেন তখন বলেছিলেন যে স্থূল কারচুপি হয়েছে। তো এটা এই পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ, নিম্ন রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমি বললাম। তো সেটি বলেছেন উনি, সবাই আপনি যে কথাটা বলেছেন আমি আপনাকে এই জায়গাটায় ধন্যবাদ দিতে চাই যে আপনি বলছেন যে এই যে জিল্লুর ভাই বলার পরে যে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, অস্থিরতা রাজনৈতিক, এই যে এরশাদ সাহেবের বা আরো কিছু কিছু যা হচ্ছে, আপনি বলেছেন এটার উত্তর দেওয়া অসম্ভব। তবে আমি মনে করি একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে প্রত্যেকটা ব্যাপারই আমাদের জানা দরকার। হয়তো উত্তর দেন নাই, এটা হচ্ছে আপনার মহানুভবতা, অথবা আপনি যেতে চান না এইদিকে। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আবার বলি, আপনাদের কিছু হঠাৎ নেতা আছে, হঠাৎ নেতা যেমন আমাদের হানিফ সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, এবং হাসান সাহেব চট্টগ্রামের, হাসান মাহমুদ, উনারা কিন্তু এরকম কথা বলেন না, যেখানে পারেন ওইখানেও 2 কলম, উনারা জিওগ্রাফিতেও 3 মাস থাকেন। সো এই জায়গায় আপনার এই বুদ্ধির জন্য আমি আপনাকে থ্যাঙ্কস জানাই। আর 600 স্কুল পুড়িয়ে ফেলার কথা যেটা বলেছেন, আমি আবারও পুলিশের কথায় ফিরে আসতে চাই যে আমাদের ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, আজকে পুলিশ কিন্তু একদিনে এত লম্বা তাদের হাত পা হয় নাই। উনি কিন্তু ইউটিউবে যেটা আছে উনি বলেছিলেন যে গভর্নমেন্টকে টিকায় রাখছে পুলিশ, 13 সালের আন্দোলন দমাইছে পুলিশ, 14 সালে ইলেকশন করাইছে পুলিশ, গত বছর, এটা 15-এর কথা বলছি, উনি 15 সালে এই কথাটা বলেছেন, গত 3 মাসে আগুন ধরাইছে পুলিশ। সো পুলিশ যখন নিজেই স্বীকার করে এবং সেটা যখন ইউটিউবে বের হয়ে যায়, তখন আমরা কিন্তু আত্মস্বীকৃত, কিন্তু একটা বিশাল ব্যাপার। একজন সচেতন ব্যক্তি, শুধু সচেতনই না, একজন দায়িত্বশীল সচেতন ব্যক্তি যখন নিজের স্বীকৃতি দেয়, তখন কিন্তু আমরা এটাকে ধরে নিতে পারি এবং এটাকে ধরে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। কিন্তু আমরা যেহেতু ধৈর্য ধরতে 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 বাংলাদেশের মানুষ পিটায় মারলে পুরাটুকি খেতে পারে, আমরা এখন পিটায় মারার মধ্যে আছি, আমরা খাচ্ছি, আমরা শুনতেছি। একটু শর্ট করে আপনি রাজনৈতিক দলগুলোর ভেতরে যে আমি আপনার দলের কথা বলেছিলাম, জাতীয় পার্টির কথা বলেছিলাম, ব্যারিস্টার নাজমুল হুদার কথা বলেছিলাম, এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে? হঠাৎ করে সবগুলো দল নিয়ে তো কথাবার্তা হচ্ছে, কোনো দলের তো আমরা তৎপরতাই লক্ষ্য করছি। আসলে কি দেখেন, এত কিছুর পরে আমরা আবার পৌরসভা নির্বাচন একটু আসতে চাই এই কথা বলার আগে, যে বর্তমান সরকার, সে যে সরকারই হোক, বৈধ অবৈধ যেটাই হোক না কেন, তারা অনির্বাচিত সরকার, কিন্তু তারা জানে একটা আপনার অনেকটা লটারির মতো, যখন দেখে যে ভোট দিতে গেলেই জামালপুরে একটা জায়গায় একটা সেন্টারে সকালে 1 ঘন্টা নিরপেক্ষ ভোট হয়েছে, 500 ভোট কাস্ট হয়েছে, 500ই বিএনপি শহরের মধ্যে। এখন 500 ভোট যখন গভর্নমেন্ট যখন দেখে ওই 1 ঘন্টায় যে 500 ভোটই বিএনপির, এটা কিভাবে বোঝা যায়? এটা ভেতর থেকে আমাদেরও তো 2 একটা এজেন্ট থাকে, এজেন্ট যখন কথা কানা ঘুষায় শুনে ফেলে। এবং আরেকটা কথা বলি জিল্লুর ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আপনি, আমি সব কিন্তু বাংলাদেশ ছোট্ট দেশ, সবাই সবার টুকটাক আত্মীয়, মুফাসলে তো আরো বেশি আত্মীয়। সো আত্মীয়তে আমার বাড়িতে এর মধ্যে একজন বেড়াতে আসছে, ছাত্র দলের ছেলে, তার মা আওয়ামী লীগের বড় নেত্রী। সো এরকম সবাই সবার আত্মীয়, তো ওই আত্মীয় হিসেবে কথা বের হতে বেশিক্ষণ লাগে না। তো আমি যেটা বলছিলাম যে এই যে ভোট যখন ওরা দেখে যে জনগণ এত কিছুর পরে জনগণ তাদের থেকে মুখ একদম ফেরত নিয়েছে, শুধু তাই না, যেখানে ইলেকশন হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রতি কিন্তু বেশি লোকের ম্যান্ডেট ছিল, এবং ওইখানে এইবার কিন্তু মারামারিটা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপি তো মাঠেই থাকতে দেয় নাই তারা। তো সেই হিসেবে আমি বলতে চাই যে আওয়ামী লীগ যে অপরাজনীতি, অপসংস্কৃতির আবার জন্ম দিচ্ছেন, এসবকে খেয়ে হজম করে ফেলছে অনেকটাই, এবং বিএনপিকে খাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করছেন তারা, আসল বিএনপি, নকল বিএনপি, অমুক বিএনপি, এটা অবাক লাগে, কাউকেই কিন্তু নিতে পারেন নাই। আপনার মনে আছে জিল্লুর ভাই, আপনিও আমাকে মাঝখানে জিজ্ঞেস করেছিলেন, জিজ্ঞেস করার রাইটস সবারই আছে, খালেদা জিয়া যখন দেশের বাইরে ছিলেন আপনি বলেছিলেন যে উনি ফিরবেন কবে, ফিরবেন কিনা, এটা কিউরিসিটি, কারণ জনগণের বাইরে এমন বাজারে ছড়েছিল, এবং মহাসচিব সাহেব যখন বাইরে গিয়েছিলেন তখনই কিন্তু এই ধরনের কথা হয়েছিল।
তো তারপরে আমি আপনাকে বা আপনাদেরকে যারা যারা জিজ্ঞেস করেছে আমি বলছি ওনারা ফিরে আসবেন, ওনারা ফিরে এসছেন। এখন আর কিছু না করতে পারলে একজন নাজমুল হুদা বিএনপির সাথে আছে, নাজমুল হুদার দোহার এলাকায় নবাবগঞ্জে অনেক লোক আছে। বিএনপি ছাড়া নাজমুল হুদা, ব্যক্তি নাজমুল হুদা, তার সাথে একটা লোকও নাই, সেটা আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। সো এটা নিয়ে আওয়ামী লীগ কালকে আগামীকাল যে আওয়ামী লীগের দুর্দিন আসবেন এটা বলা যায় না। সেই দুর্দিনে যদি আওয়ামী লীগ এ, আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি, আমি নোংরা কথা নাই বললাম, আসলে আওয়ামী লীগ হয়েছে তো অতীতে একাধিক ভাগে বিভক্ত ছিল। বিএনপিতে আপনারা দেখেছেন বিএনপিও ভাগ হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, সব পার্টি। বিএনপি থেকে বি চৌধুরীর মতো অত্যন্ত জনপ্রিয় লিডার যখন চলে গিয়েছে তারপরে কিন্তু ঠন কেউ নাই। অলি আহমেদের মতো অনেক সাহস নিয়ে অহংকার নিয়ে যখন চলে গিয়েছে তখন কিন্তু কেউই ছিল না বাংলাদেশে। আমি মনে করি বিএনপি নিয়ে আপনারা অরিড না, আমি মোটেও আমরা অরিড না, আমি তো নাই, এবং আপনি ওইসবের মধ্যে নেই না, এবং অবশ্যই না। আর যেটা বলছেন যে 70 জন 80 জন 90 জন, এগুলো আসলে ফাইনালি কিছুই হবে না। বিএনপি খালেদা জিয়ার দল এই মুহূর্তে, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপি আগামীতে সব সময় বিএনপি সত্যের সাথে থাকবে, অসত্যের বিরুদ্ধে কাজ করবে। প্রফেসর হাবিবে মিলাত, বিএনপি মুক্তিযোদ্ধার দল কথা দিয়ে শুরু করি। মানে আমি আসলে কথা আজকে ভাবছিলাম যে একটু সুন্দরভাবে আলোচনাটা শেষ করব, প্রশংসা করছেন যে আপনি যখন দেখা গেল আপনি যে সুন্দর করে মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত মানুষ আত্মহুতি দিয়েছে সেই সংখ্যা নিয়ে আপনার নেত্রী কথা বলে, তখন মুক্তিযোদ্ধার দল বলতে আমার জন্য একটু কষ্ট হয়। আমার কষ্ট হয় যখন শহীদ বুদ্ধিজীবীদের নির্বোধ বলা হয় আপনার দলের পক্ষ থেকে, তখন কিন্তু আপনি কথা বলেন না। আপনার কাছে আমি প্রশ্ন রাখবো এই ব্যাপারে আপনার মতামতটা কি, যখন আপনি বলবেন আপনি আপনার উত্তরটা দিবেন। আপনার বলেছেন যে এরশাদ হজম হয়ে গেছে। ছোটবেলায় হজমি নামটা জানতাম, যে ওই যে কি সবকিছু খেলে তার সাথে লবণ খেয়ে নিত, হজম হয়ে যেত। যাই হোক, এরশাদ যে সেই ধরনের জিনিস আমি জানতাম না। তবে এরশাদ যদি হজম হয়ে থাকে, আপনি যেভাবে বলছিলেন যে বিএনপি মাঠে নেই, বিএনপি কিন্তু হজম আগেই হয়ে গেছে। এরশাদ তবুও কথা বলে, এরশাদ তবুও সংসদে থাকে, এরশাদ তবুও এই দুধ টুধ হয়ে এদিক সেদিক করে। বিএনপির কিন্তু যে মাঠে ছিল না, মাঠে থাকে না, শুধু কথা বলে। এবং টকশোতে আপনার মতো কিছু নেতা নেত্রী আছেন যারা বিএনপিকে আজকে পর্যন্ত কথার মাধ্যমে টিকিয়ে রেখেছেন। কথা দিয়ে শুধু চিরে ভিজবে বলে আমার মনে হয় না সেটা আসলে। আর আপনারা বলছিলেন যে ওই ডিএমপির আসাদুল সাহেব কিছু বলেছেন, এবং মাছের রাজা এই, দেশের রাজা এই, এগুলো আসলে ছাগলে কি খায় পাগলে কিনা বলে এইসব কথাবার্তায় আসলে খুব মনোযোগ দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। আর নিশিরাত ওই যে এগুলো আসলে সত্যিকার অর্থে আপনি লেখালেখি করেন আমি জানি, তো চমৎকার লেখেন আপনি, এবং আপনি কথাও চমৎকার বলেন। এইভাবে যদি আপনার দলটা, আপনাদের মতো লোকজন খুব বেশি থাকতো, বিএনপির আজকে এই দুরবস্থা হয় না, যে মিছিল করার লোক পাওয়া যায় না, মিটিং করার লোক পাওয়া যায় না। এমনকি জামালপুরে 500 যে ভোট দিল সেই ভোট গোনার উপরে লোক পাওয়া যায়নি। আপনি বলেছেন যে 8টা 8:30টার মধ্যে জামালপুরে 500 বিএনপির ভোট পড়লো, সকাল 8টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে 9টার মধ্যে। সেই 1 ঘন্টার মধ্যে 500 ভোট পড়লো, গুনে গুনে 500 ভোট পড়লো, গুনে গুনে 500 বিএনপির ভোট পড়লো। জানেন কিভাবে আপনি? একটু বলেন যে আপনি কিভাবে জানেন? ওই আত্মীয়তা দেওয়া হয় না, ওইখানে বড় জোর প্রত্যেকটা ক্যান্ডিডেটের একজন করে পোলিং এজেন্ট থাকে, এবং যে ভাসটা করা হয় বুথের মধ্যে যে ভোট দেয়। এখন আপনার ভোট চুরি করে অভ্যাস হয়তো আছে, ভুয়া ভোটারদের কোটি করেছিলেন, সেই হিসাবে হয়তো ওইখানটা দখল করে আপনারা করেছেন কিনা। এসটি আঙ্কেল যে কথাটা বলেছে আপনার কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে, যে বিএনপির লোকজন আমাদের বের করে দিয়ে 2-1টি সেন্টার, সব সেন্টারে না, উনি তার ধারাভাবে বলেন নাই, উনি বলেছেন যে বের করে দিয়েছে। আপনার কথা কিন্তু তার সুর মিল পাচ্ছি, যে 500 ভোট দিয়েছেন 1 ঘন্টার মধ্যে। কখনোই সম্ভব না যদি ওইখানে আওয়ামী লীগ বা অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্টরা থাকে, এটা কখনোই সম্ভব না। 2-4টা ছিটা ফোটা ভোট আওয়ামী লীগের পক্ষে পড়বে, এটা তো আপনার আসলে সত্যিকার অর্থেই জানা দরকার ছিল। আপনি বলেছেন যে পিঠায় মারা, পিঠায় মারা না, আমরা পিঠা দিয়ে আপ্যায়ন করে সমস্যার সমাধান করি, যার প্রমাণ আপনারা গতকালকে পেয়েছেন। যে পিটাইতে গেলে ওটা করে হচ্ছে সামরিক সরকার, বেসামরিক লেবাসের সামরিক সরকার, কিংবা ওই যে তত্ত্বাবধায়ক সরকার যাদের নাম দিয়েছিলেন, যারা 2 বছর ক্ষমতায় ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছিল 2007 সনে, প্রফেসর আনোয়ার হোসেন সহ সবাইকে কিন্তু পিটিয়ে জেলে উঠানো হয়েছিল। কিন্তু সেই প্রফেসররা যখন আন্দোলনে গেছেন, সেই আন্দোলনে কিন্তু তাদেরকে চায়ের দাওয়াত, পিঠের দাওয়াত দিয়ে এনে তাদের সাথে সহমর্মিতা সহযোগিতার সাথে একটা সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ততদিন যেহেতু উনি গণতান্ত্রিক আন্দোলন করে এ পর্যায়ে এসেছেন, গণতান্ত্রিক আন্দোলন কি উনি জানেন। সেই গণতান্ত্রিক আন্দোলন যদি যৌক্তিক হয়, যদি সুন্দর হয়, যদি সুষ্ঠু আন্দোলন হয়, নিয়মতান্ত্রিক হয়, সে আন্দোলন সফলতা হবেই। তার প্রমাণ আপনারা পেয়েছেন। ছাত্ররা ভ্যাট নিয়ে আন্দোলন করেছিল, উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমার সন্তানদের ভ্যাট দিতে হবে না, পরবর্তীতে দিতে হয়নি।
দ্বিতীয়ত শিক্ষকদের আন্দোলনের একটা যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছি, এবং আমরা মনে করি 26 ক্যাডারের যে কিছুটা অসন্তোষ রয়েছে সেটাও আমরা যৌক্তিক আন্দোলনের দিকে যেতে পারবো। কিন্তু আপনি এখন বলেছেন যে একজন দুইজন মানুষ গেলে আসলে সত্যিকার অর্থে দলের কোনো ক্ষতি হয় না, কিন্তু সত্যি কথা আপনি চিন্তা করে দেখেন যে সমস্ত লোকের কথা বলছি তারা কিন্তু একজন দুইজন না, তারা হয়তো বি চৌধুরীকে আপনার পার্টি থেকে বের করে দিয়েছেন, তাকে জুতা মাথায় নিয়ে, তিনি দেশের রাষ্ট্রপতি ছিল, তার স্যান্ডেলটি মাথায় নিয়ে আমি তেজগাঁর মাঝখান দিয়ে তাকে আমি টিভিতে দেখেছি, আমি তখন দেশে ছিলাম না, যে আপনাদের ওই সূর্য সন্তানদের ধাওয়ায় তাকে পালাতে হয়েছে, এই তারেক জিয়া থেকে শুরু করে সবার নির্দেশে। তো তারা কিন্তু আবার বিএনপির দিকে ফিরে আসছে, বিএনপির সাথেই আছে। কর্নেল ওলি আহমেদের কথা বলেন, ওলি আহমেদ যে পরিমাণ কথা বলেছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের গায়ে যদি একটু লজ্জা শরম থাকতো তাহলে তাকে কিন্তু আপনারা জোটে নিতেন না, নেওয়া উচিত হতো না, কিন্তু আপনারা তারপরে কিন্তু তাদেরকে ক্ষমা করেছেন এই কারণেই যে আমরা যদি সবাইকে না পাই, আমার যা শক্তি, যদি আরো 2-4টা ভাই আমার সাথে যোগ না হয়, তাহলে কিন্তু আমরা সেভাবে আওয়ামী লীগের বিপক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের কিন্তু আমরা কিছু করতে পারবো না, এই জন্য আপনারা এই কাজটি করেছেন। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এই কারণে আমি একটু বলি। শেষ করে দিচ্ছেন, শেষ করে দিন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে কিছু কথা বলবো। আপনি বলেছেন খালেদা জিয়ার শহীদদের সংখ্যার ব্যাপারে এই টকশোতে, এই চেয়ারে বসে আমি একদিন আমাদের ছোট ভাই পলক মন্ত্রী, তার সাথে অনেকটুকু সময় বাদানুবাদ ছিল আমাদের, এক মাসের মধ্যে না, বেশ আগে, 2-3 বছর আগে। আমি শেষ করি, আমি 3-4 বছর আগে। আমি আবারও বলছি, আমি স্বাধীনতা যুদ্ধের পরের সন্তান, মানে ওই সময় আমার জন্ম হলো, আমি তো কিছু বুঝি না, আমি তারপরের সন্তান। সো আমার বাবা মা কোথায় ভুল করেছে, আমি কেন আমার বীরদের সংখ্যা জানবো না? এটা এমন কোনো কঠিন কাজ না। আমি আপনার ঠান্ডা মাথায়, আমি আবারও বলছি, আপনি এই সমাজের বুদ্ধিজীবীদের একজন, এইখানে আমার মনে হয় আপনারা একমত হওয়ার কথা। কারণ শেখ মুজিবুর রহমান আমাদের লিডার, উনি কিন্তু চেয়েছিলেন, উনি কিন্তু এই টেবিলে বসে কিন্তু জাফরুল্লাহ সাহেব বলে গিয়েছেন, উনি কিন্তু চেয়েছিলেন এটা সংখ্যা গণনা হোক, বাট উনিও ফেল করেছিলেন। সো এটা জানা কোনো ব্যাপার না, এটা আমার অহংকার, স্বাধীনতা। আমাকে বাঁচাতে গিয়ে, আমাকে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করতে গিয়ে আমার যে পিতৃপুরুষরা চলে গিয়েছে অকালে, তাদেরকে আমি স্মরণ করতে চাই সেই শ্রদ্ধাটুকু দিয়ে। সেই শ্রদ্ধাটুকু দেওয়ার জন্য আমি মনে করি সেই শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী, উনি অবশ্যই এই কথাটা অনুধাবন করবেন, এবং আগামী 2-3 মাসের মধ্যে উনি ওনার কাছে কোনো ব্যাপারই না, 64টা জেলায় 64 লক্ষ টাকাও লাগবে না, কারণ প্রত্যেকটা জেলায় ডিসি আছেন, এসপি আছেন, প্রশাসন আছেন, ইউএনও আছেন, তাদের মাধ্যমে, এবং ওইখানে উপজেলা চেয়ারম্যান আছেন, পৌরসভা চেয়ারম্যান আছেন, তাদের মাধ্যমে কিন্তু জরিপ করা কোনো ব্যাপার না। যেমন আমি বলি, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার গ্রামে ভোট হচ্ছে 8000 সামথিং, সেইখানে আমার কোনো মুক্তিযোদ্ধা নেই, কোনো রাজাকারও নাই সেই গ্রামে। আপনি এটা বলতেই পারেন যে তাহলে রাজাকাররা ছিল, কোনো রাজাকারও নাই, মুক্তিযোদ্ধা আছে, কোনো শহীদ নাই। মুক্তিযোদ্ধা আছে, শহীদ নাই। আমি আবারও বলছি, সেই গ্রামে তো আমার পাশের গ্রামেও নাই, তার পাশের গ্রামেও নাই। আমরা জানতে চাওয়াটা কোনো অন্যায় কাজ না। আমাদের সন্তানের কাছে আমরা মিথ্যে কথাটা বলতে চাই না। ইভেন শর্মিলা বসু নামে যে ভদ্রমহিলা লিখেছেন, ইন্ডিয়ার সুভাষ বসুর নাতনি, ওই বইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পড়বেন, কারণ আমরা কেউই ভারতের সঙ্গে চরম দলাদলি নেই, ওনারা আমাদের প্রতিবেশী। ওনারা যে বইটা লিখেছেন, ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে প্রত্যক্ষ পরোক্ষ সবকিছুতে, সেইখানে সেই দেশের একজন যোগ্য নাগরিক সুভাষ চন্দ্র বসুর নাতনি, উনি যে লিখেছেন, এই বইটা আপনারা যদি সবাই মিলে পড়েন, আমাদের জন্য, এই দেশের নাগরিকের জন্য ভালো হবে। আর আপনি বলেছেন আমরা কিছু লোক কথা বলি বলেই বিএনপি টিকে আছে। আপনি নিশ্চয়ই জানেন সভ্যতার অপর নামই কথা বলা। এই যে টকশোর আয়োজন করেছে জিল্লুর রহমান, এখানে অগ্রপথিক বাংলাদেশের সবচেয়ে আগে শুরু করেছে, এই কথা বলা থেকে কিন্তু অনেক ভালো ভালো কিছু বের হয়ে আসছে। যদিও কথা বলা থেকে হাতাহাতি পর্যায়ে হয়েছে, কিন্তু তারপরে কিন্তু একটা সলিউশনে আসার চেষ্টা করা হয় কথা বলা থেকে। সো এই জায়গাটা আমি মনে করি যে আপনারা প্রতিদিন তো বহু ইস্যু জন্ম দেয় বর্তমান সরকার। একটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে, যদিও আমি জানি না আপনার সেই কথা আপনি বলেছিলেন, সেটি নিয়ে ওই সময় অনেক বিতর্ক হয়েছিল, আপনি প্রশ্ন করেছেন, আমি বলছি যে সেই সময় গণজাগরণ মঞ্চ ছিল, কিন্তু আপনার সেই কথা ধার করে বেগম জিয়া বলেছেন কিনা জানি না আমি। তবে বেগম জিয়া যেই স্ট্রাকচারের নেত্রী বা যে জায়গায় তিনি আছেন, সেখান থেকে কোন সময়ে কোন কথাটা বলতে হবে সেটি বোধহয়, মানে সব কথা কিন্তু যৌক্তিক হলো সব সময়, মানে স্থান কাল পাত্রভেদে কিন্তু কথার অর্থ কেন আপনি বলছেন সেগুলো নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ থাকে। আমি আপনাকে এটার উত্তরে এটা বলতে চাই, এই প্রশ্নটা তুলতে চাই, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান তার
ভূমিকাকে অস্বীকার করে বা কথাবার্তা বলে, ঠিক সেই সময়টাতে যদি আপনি আমি এইটুকু বলতে চাই, শুনেন, যুদ্ধাপরাধীর বিচার হতে যেমন 50 বছর লেগেছে, আরো 100 বছর 150 বছরও লাগুক, আমি শ্রদ্ধা করি ওই জায়গাটায়, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই যে সত্যিকার যুদ্ধাপরাধী তার বিচার হোক। ঠিক তেমনি প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা, প্রকৃত শহীদের সংখ্যা জানার এবং তাদেরকে পুরস্কৃত করা সব সময়ের জন্য পুরস্কৃত করতেও আমার হৃদয়ে বহু বহু জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা সবাই পুরস্কৃত করতে চাই। একটা দেশের গভর্নমেন্টই সব কিছু না, একটা দেশের গভর্নমেন্ট, ওনার আন্তরিকতা ছিল, দেখেন সমস্ত বিশ্বে যারা এই দেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদের এনে গোল্ডের মেডেল পুরস্কার দিয়েছে, পরে দেখা গিয়েছে কি গোল্ডের মধ্যে এক রত্তি সোনাও ছিল না। আমি ওরকম সম্মান দেখাতে চাই না, আমি এবং আমার সন্তানরা, আমি এই সন্তান বলতে আমার দুটো বা আপনার দুটোকে বুঝাচ্ছি না, পরবর্তী প্রজন্মের সবাই যেন ভালোভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করে, প্রকৃত বীরদের সম্মান করে, প্রকৃত শহীদদের সম্মান করে। এবং উনি একটা কথা বলেছেন, এই গভর্নমেন্ট বাচ্চাদের ভ্যাট বসায় না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। আমি আমারটা বলবো, আমি জানি না জিল্লুর ভাইদের কি অবস্থা, আমার বাচ্চা মিশনারি স্কুলে পড়ে, দুইজনই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে পড়ে। হ্যাঁ, সেইখানে 7.5% ভ্যাট এক মাসে তুলেছিল, পরের মাসে সেই মাসের সহ ভ্যাট আমাদেরকে দিতে হয়েছে। তো বাচ্চা তো বাচ্চা, ভ্যাট ক্যান্সেল করেছে, হ্যাঁ ক্যান্সেল করে নাই, কোনো করে নাই, ইউনিভার্সিটিগুলো করা হয়েছে। যারা আন্দোলন কলেজে বাচ্চা বেশি পড়ে, কলেজের যে ইচ্ছামতো বেতন বাড়ানো, সেটা কিন্তু গত পরশুদিন প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এই সরকারি বন্ধ করেছে। এখনো সেটা প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন কেউ যদি না করে থাকে আপনি একটা কথা বলেছেন যে বিএনপির ষড়যন্ত্র, নির্বোধের কথা বললেন না? হ্যাঁ, নির্বোধ, যে বুদ্ধিজীবীদের নির্বোধ বলা হয়েছে। চন্দ্র রায় যেটি বলেছেন সেটি শুনেন, বুদ্ধিজীবীদের আমি আসলে চরম বিতর্কের কথা এই মুহূর্তে আমি বলতে চাই না, কেন জানেন? যদি আপনি আগুনে ঘি ডালেন, সেই আগুন কখনো নিভবে না। আমরা কি চাই? এই দেশের জনগণ যারা এই প্রজন্মের, আমরা চাই যে ঘিটা নিভুক, তারা কখনোই আগুন নিভাতে চায় না। আগুন, এই যে আমি তো পুলিশের অফিসারের কথাটা বললাম, আগুন কে জ্বালাইছে, আমি কিন্তু তার আত্মস্বীকৃতি থেকে বলেছি। আমি আপনাকে যেটা বললেন আপনি, আমি ঘি দিতে চাই না আগুনে, আমি পানি ঢালার পক্ষের লোক। তারপরেও আপনি যখন কথা তুলেছেন তখন কিন্তু কথার পৃষ্ঠে অনেক কথাই চলে আসে। আপনি শোনেন, আমি শহীদুল্লাহ কায়সারের কথা বলবো। তাইলে শহীদুল্লাহ কায়সারের যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফ্যামিলি যখন গিয়ে শেখ মুজিবুর সাহেবের কাছে গেলেন, উনি একটা ব্যস্ত ছিলেন, একটা কাজে বাইরে যাবেন, তখন উনি কিন্তু তারপরে উনার বোন আমেরিকা থেকে এসে যখন বারবার উনার বাড়ির সামনে যখন আন্দোলন করছিলেন যে না আমাদের সাথে দেখা করে যেতে হবে, তখন কিন্তু আমাদের সবার একজন জাতীয় লিডার শেখ মুজিবুর রহমান, উনি কি বলেছিলেন যে তোমার ভাই কোথায় আছে, তুমি জানো না কে নিয়ে গিয়েছে, আমার এখানে আসছো, কে নিয়ে গেছে? আমি এখন কথা বলতে চাই, যারা সেদিন মারা গেছে প্রত্যেকটা মৃত্যুই করুন, প্রত্যেকটা মৃত্যু, গাড়ির নিচে পড়ে প্রতিদিন যারা মৃত্যুবরণ করছে তারাও কিন্তু কঠিন। আপনার লঞ্চে যখন 300-400 একবারে মরে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপনার ভিডিও দেখা যাচ্ছে, এটা কিন্তু আরো অনেক করুন। আমাদের যে বুদ্ধিজীবী যারা মারা গেছেন সেটাও করুন, কিন্তু এটাও তো সত্যি এই বুদ্ধিজীবীরা 9 মাসই কিন্তু ঢাকাতেই ছিলেন। যারা যুদ্ধ করেছেন সেখান থেকে পালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারা কিন্তু এই শহীদের তালিকা নাই, বরং তারা কি করেছে, আমরা যদি আফজাল শরীফ উনি আর বইতে লিখেছে, আমরা যদি ওইটাও দেখি যে যারা সেই দিন শহীদ হলো, মারা গেল সেই দিন শহীদ হলো এই বিজয়ের কয়েকদিন আগে, 2 দিন আগে, আর যারা বেঁচে থাকলো পরবর্তীতে তারা রাজাকার হয়ে গেল। ওই বিশ্ববিদ্যালয়ে যারা বেঁচে থাকলো, যারা সেখানে ছিল, তারা রাজাকারের ভূমিকায় চলে গেল, আর যারা মারা গেল তারা শহীদ হলো। তো সো এটা অনেক বিতর্কিত একটা জিনিস। বাংলাদেশের প্রেক্ষাপট এখন যেটা জিল্লুর ভাই প্রথমেই বলেছেন যে এত অস্থিরতা, সেই অস্থিরতার জন্ম আমি বা আপনি আগুনের স্ফুলিঙ্গ আর বাড়াতে চাই না। আগুনের স্ফুলিঙ্গটা কিভাবে কমানো যায়, এবং এই গভর্নমেন্ট পারে, আমি আবারও বললাম, রিকোয়েস্ট করলাম আপনার মাধ্যমে, আমি জানি আপনি কোন ফ্যামিলির, আপনার মাধ্যমে বলছি শহীদদের লিস্ট আপনারা করেন। এটা কিন্তু আমাদের সন্তানরা পরবর্তীতে, এই দেশ 50 বছরের জন্য না, 100 বছরের জন্য না, আমরা চাই পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ ততদিন মিনিমাম 56,000 বর্গ মাইল নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক। সেই মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কিন্তু অবশ্যই সংখ্যাটা একটা ব্যাপার। সেটা আমি মনে করি, আমি যদিও বিএনপি করি, তারপরেও আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটা অনেক আগে বললে আরো ভালো হতো। আজকের যে শেখ হাসিনা, উনি একটা অনেক বড় রাজনৈতিক পরিবারের সন্তান, উনারও এই কথাটা অনেক আগেই বলার কথা ছিল, তার বাবার কথার প্রেক্ষাপট থেকেই। তো এইটা নিয়ে আমরা মনে হয় যে এই কথাগুলা বললে চলবে না। আমি একটা লাইন শেষ করতে চাই, সেটা উনি বলেছেন যে বিএনপির সাথে যারা বেঈমানি অনেক আগে করেছেন,
আওয়ামী লীগের এরকম কোনো ইতিহাস নেই। আমি আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমি আমার কথা প্লিজ আমার আওয়ামী লীগ হয়েছে এরকম আমি বলেছি যে আওয়ামী লীগেও এরকম হয়েছে ভাগ। আওয়ামী লীগে যারা শুনেন, আচ্ছা ঠিক আছে আপনি বলেন না, আওয়ামী লীগে যারা, মুস্তাক সাহেব সে কিন্তু আওয়ামী লীগেরই ছিল 15ই আগস্টে যে ঘটনাটা, এবং তাদেরকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিল? আজকে যিনি আপনাদের মাথার উপর বসে অনেক বড় বড় থিওরি দিচ্ছেন, সেদিন রক্ষী বাহিনীর প্রধান কে ছিল? উনি সেদিন কোথায় ছিলেন? শপথ বাক্য পাঠ করাননি, উনি শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করেছেন। তো পরিচালনা এই জায়গাগুলো আমি সেটাই জানতে চাই যে আপনারাই তো এখনো যারা পৌরসভায় যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, মারার হচ্ছে, আপনারাই। আমি আসি, একটি কথা উনি বলেছেন, প্রশংসা করেছিলেন এর আগের ধাপে যে আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে। 20টা সিট দিতে চেয়ে 20টাই দিয়েছে। আমি ওনার সাথে তো ধরনের আগে টিভিতে তো সবসময় শুনি, অসম্ভব জনপ্রিয়, কিন্তু উনি যে কথাগুলো বলেন কখনো কখনো বুঝতে পারি না। যে উনি বললেন আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে, 20টা সিট দিয়েছে, সেটা না হয় বুঝলাম, তো আওয়ামী লীগ কথা রাখার কথা, গণতান্ত্রিক দল রাখতেই হবে। উনি বললেন সভ্যতার অপর নাম কথা বলা। আমি আজকে যে ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে দেখার চেষ্টা করব সভ্যতা সম্বন্ধে আমি যা জানতাম, তার মধ্যে কিন্তু কথা বলা যে সভ্যতার অপর নাম আমি এখন পর্যন্ত জানি না। তারপর আমি চেষ্টা করব ভবিষ্যতে যাতে, কাজে উনি কি বলেন আর কোন অর্থে কি বলেন সেটা বোঝা, আমি যদি না বুঝে থাকি দর্শকদের জন্য কষ্ট হয়, এই জন্য সম্ভবত উনি না বুঝে এত জনপ্রিয় হয়ে গেছেন। তথ্য নিয়ে আমাদের সত্যিকার অর্থে চিন্তা করা উচিত, কিন্তু যিনি দেশের ভূখণ্ডের ভুল তথ্য দেন তার সামনে আলোচনা করা সত্যি কঠিন। উনি বলছেন 56,000 বর্গ মাইল। উনি কিন্তু আমরা যে ইন্ডিয়ার সাথে মিয়ানমারের সাথে এই যে সমুদ্র জয় করে আমাদের ভূসীমাটা বাড়িয়ে ফেললাম, প্রায় 56,000 জায়গায় 1 লক্ষ বর্গ মাইলের পার করে দিলাম, প্রায় 1,10,000 বর্গ মাইল। সেটা কিন্তু ওনার কিন্তু সত্যিকার অর্থে মাথায় নাই, বইয়ে আসেনি। আমরা তো পুঁথিগত বিদ্যা দিয়ে আর যাই করা হোক সবকিছু করা সম্ভব না, যেমন শর্মিলা বসুর বই, আমি বইটি পড়িনি আসলে, কিন্তু বাংলাদেশের বাজার হয়তো খুবই ভালো বই, আমি পড়িনি, সে বই সম্বন্ধে মন্তব্য করা, কিন্তু সেই বইয়ের একটি কথা বলে, একটি লাইন দিয়ে, কিংবা তার কথা দিয়ে যে পৃথিবীর সর্বোচ্চ কিছু সত্য হয়ে যাবে, বাংলাদেশের ইতিহাস সত্য হয়ে যাবে। আপনার ওই 14 ভলিউমে যে বইটি আছে বাংলাদেশের ইতিহাস, ওইটি পড়বেন, শর্মিলা বসুর চেয়ে অনেক কিছু পাবেন। যেহেতু বই নিয়ে কথা হচ্ছিল সেহেতু বইটার কথাই বললাম আর কি। আর অন্য একটা কথা হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবীদের সম্বন্ধে আপনি যে ধরনের কথা বলেছেন, আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের লাইনটা ঠিক আছে। আপনার নেত্রী গয়েশ্বর রায়, নীলুফার চৌধুরী মণি একদম একই লাইনে কথা বলেন, এবং তাতে কোনো অসুবিধা নেই। আপনি নিশ্চয়ই জাতীয়তাবাদী দলের বড় একজন নেত্রী, তা তো অবশ্যই জানি সবসময়, এবং আপনারা এই ধরনের কথাবার্তা বলবেনই। যাদের জন্য আমাদেরকে মেধাশূন্য করার জন্য যাদেরকে হত্যা করা হয়েছে, আপনি তো মনে হয় বঙ্গবন্ধুর, আপনি একটু আগে বলেছেন স্বাধীনতা যুদ্ধের সময় কেবল জন্ম হয়েছে, একটু ছোট ছিলেন, সেই বঙ্গবন্ধুর কথাটা যে বঙ্গবন্ধু বলেছেন যে তোমাকে কে মেরেছে জানো না, বঙ্গবন্ধু ফিরে আসলেন হচ্ছে 10ই জানুয়ারিতে, শহীদ বুদ্ধিজীবীরা মারা গেল 14ই ডিসেম্বরে। 14 থেকে রাষ্ট্রপ্রধানের কাছে চাইতেই পারে, আর উনি একটা কথা কি আমি জানি না, কথা উনি বলেছেন কি আমি জানি না, যেহেতু আমার বয়স হয়তো আপনার চেয়ে 2-1 বছরের এদিক সেদিক হবে একটু পরে, কিন্তু আমি যেটা মনে করি যে এই ধরনের কথাবার্তা কার কাছ থেকে কি আসলো না আসলো, শহীদুল্লাহ কায়সারের ওয়াইফ পান্না কায়সার, তার মেয়ে শমী কায়সার, তাদের সাথে আমাদের চমৎকার সম্পর্ক, পারিবারিক দাওয়াত পর্যন্ত হয়, তাদের মুখ থেকে আমি এই ধরনের কথাবার্তা কোনো দূর শুনি নাই। তাদের মুখে বঞ্চ দুঃখ করে তারা এই ধরনের কথাবার্তা বলা উচিত ছিল, যদি এই ধরনের সত্য কথা হয়ে থাকে। আপনাদের দিয়ে প্রমাণ তথ্য ছাড়া আপনারা এই কথাগুলো যে বলেন, এই কথাগুলো যে তথ্য করেন। আর আপনারা বলেছেন যে কোন সময়টিতে খালেদা জিয়া বলেছেন, সময়টি হয়তো ঠিক হয়, আপনি বলেছেন না, ওই কথা এসছে ঘুরে ঘুরে, একদম সঠিক সময় বলেছেন আমি মনে করি। কি জন্য সঠিক সময় বলেছেন উনি? আমি ফরিদপুরে 2001 সনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। হঠাৎ নির্বাচনের 3 দিন আগে শুনলাম যে ইন্ডিয়ান সৈন্যরা যশোর বর্ডার দিয়ে আসছে, যদি কোনোভাবে নৌকায় ভোট পড়ে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে নেবে। তারপরে দেখলাম আমাদের নেত্রী শাখা সিঁদুর দিয়ে বিভিন্ন পোস্টার দেখতে পেলাম। তারপরে কি দেখলাম, শুনলাম যে আজকে যদি আওয়ামী লীগ জেতে, পরবর্তী নির্বাচনগুলো একই কথা শুনেছি, তাহলে বাংলাদেশে মসজিদে উলুধ্বনি উঠবে, আজান তো পড়া দূরের কথা, এদের কথা আমরা শুনেছি। কিন্তু মানুষ সেই 75, 76 কিংবা 80-র দশকে যা ছিল সেই মানুষ আর সেইটা নাই। এই জন্য বেগম খালেদা জিয়া পৌরসভা নির্বাচনের কয়েকদিন আগে এই কথাটি বলেছেন যে আবার জাগিয়ে তুলতে চেয়েছেন মুক্ত যুদ্ধ বিরোধী চেতনা, যার মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজন বিএনপির ধানের শীষে ভোট দেয়। এটাই একমাত্র উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া
এই সময়টিতে কখনোই একজন ওনার মতো শীর্ষ নেত্রীর এই ধরনের কথাবার্তা উনি বলেন নাই বা বলতে পারেন না। আর একটা কথা হচ্ছে যে ওনার দলে অনেক শিক্ষিত লোকজন আছে, এই কথা সত্য, হয়তো বা ওনাকে ব্রিফ করেছে একভাবে, উনি তো আসলে সত্যিকার অর্থে শিক্ষা দীক্ষায় ধরেন স্বশিক্ষিত, তো ওনাকে হয়তো ব্রিফ করেছে একভাবে যে এইভাবে কথাটা বলবেন, উনি হয়তো ঠিক ওনার এইভাবে উনি বুঝতে পারেন, এই কথাটা ভুল বলতে পারেন, কিন্তু ভুল বললেও পরবর্তীতে বলা উচিত ছিল আমি ব্যাপারটি ভুল করেছি। কিন্তু তারপরে যখন গয়েশ্বর রায়ের কথা শুনি একই ধরনের কথাবার্তা, তখন মনে হয় যে এটা আসলে চিন্তা ভাবনা করে বলাই কথা। এবং আজকে যখন নীলিফার মনির কথা শুনি যে একই লাইনে কথা বলছেন, তখন বুঝবো বিএনপি থেকে পরিকল্পিতভাবে এই ধরনের একটি ধূম্রজাল সৃষ্টি করে যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধীদের বিচার কার্যে বাধা সৃষ্টি করার জন্য। আমি অবাক হয়ে যাই, কয়েকদিন আগে কার ফাঁসি হলো, নিজামী, তাই তো মৌলানা নিজামীর বিচার, পুনর্বিচার শুরু হলো মতিউর রহমান নিজামীর। পাকিস্তানে মিছিল হয়, বাংলাদেশে কোনো মিছিল নাই। আমি পত্রিকায় দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, পাকিস্তানের পত্রিকায় দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানের পত্রিকাতে যে একজন আর্মি অফিসার মারা গেলে প্রধানমন্ত্রীর কাছ থেকে শোক বার্তা যায়। এই ধরনের ঘটনা একটার পর। পাকিস্তান প্রীতি আমি খারাপ কি ভালো সেটা বলবো না, কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে, তবে নিজের দেশের সার্বভৌমত্ব বিক্রি করে নয়, নিজের সম্ভ্রম বিক্রি করে নয়, নিজের আত্মসম্মানকে বিক্রি করে নয়, এটা আসলে করা কখনোই ঠিক হবে না কোনো দলের পক্ষেই। তো এই জন্য আমি বলবো যে আমরা যত কথাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, যে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি চক্র দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে, এবং সেই চক্রের ইন্ধনেই এই ধরনের শহীদদের সংখ্যা নিয়ে বুদ্ধিজীবীদের সম্বন্ধে মানে অশালীন মন্তব্য করা হয়, যা জাতির কাছে সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নয়, এবং তার ফলাফল পরবর্তী নির্বাচনে, এমনকি পৌরসভা নির্বাচনে তারা পেয়েছেন, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। জি, আপনি বলেছেন পাকিস্তানে মিছিল হয়, বাংলাদেশে নাই। বেশ সুন্দর একটা পয়েন্ট বলেছেন, আপনাকে আবারও থ্যাঙ্কস। কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব বলেছিল যে উন্নয়নের জন্য গণতন্ত্রের খুব একটা তেমন দরকার পড়ে না, গণতন্ত্রকে সীমিত করে আনতে হবে। সীমিত গণতন্ত্রে আপনারা আসলেন, 5ই জানুয়ারি নির্বাচন হলো, তারপরে আপনারা গেলেন নিয়ন্ত্রিত গণতন্ত্রে, তারপরে আপনারা উপজেলা এবং পৌরসভা নির্বাচন করে নিলেন নিয়ন্ত্রিত গণতন্ত্র। এখন আপনারা আছেন বর্তমানে আমৃত্যু গণতন্ত্র, যেটা 2 দিন আগে শেখ হাসিনা আমৃত্যু গণতন্ত্র থাকা উচিত এটা মনে করেছেন পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, কি বললেন? বললাম 2 দিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। হ্যাঁ, সেটাই যে আমৃত্যু গণতন্ত্রের মধ্যে, ফর্মুলার মধ্যে পড়বে, ফ্রেমে পড়ে যাবে। সেইখানে পাকিস্তানে মিছিল হয়, বাংলাদেশে কেন হয় না? এই যে সীমিত থেকে আমৃত্যু নিয়ন্ত্রিত, এইটা হলে কিন্তু হয় না। দেখেন, মিছিল করতে পারে না, বিএনপি বাইরে প্রোগ্রাম করতে পারে না। উনি মিছিলের কথা মানে বলেছেন, যুদ্ধাপরাধী বিচারের কথা বলেছে। যেটাই হোক, বাংলাদেশে তো তাদের 2 জনপ্রতিনিধি আছে, 5% বা 7% প্রতিনিধি আছে, সো তারা নামে নাই, এটাই সত্যি কথা। ওনার কথাই ঠিক, আমি আপনার কথাটাই বলছি, ঠিক, এটাও ঠিক, তারা হরতাল ডেকেছে। তো তারা হরতাল ডাকুক বা না ডাকুক, এখন হরতাল তো এরকম অবস্থা হয়ে গেছে যে হরতাল হইলো আপনার, যে আপনি ডাকলে হরতাল, আমি ডাকলে ধর্মঘট, আমি সরকারি দল, আমি ধর্মঘট, আপনি ডাকলে হরতাল। এগুলোরও অনেক রকম ফের আছে, এটা আমি একটু পরে যাচ্ছি যদি আপনি সময় দেন। এখন আপনি বলেছেন যে বিশেষ ট্রাইব্যুনাল, আপনি বলেন না, আপনি যুদ্ধাপরাধীর বিচারের কথা বলেছেন। 47 বছর পরে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। আমি আবারও বলছি, বিচার যে কোনো দিন হতে পারে, সেটা 500 বছর পরে, যে তুমি পানি ঘোলা করো নাই, তোমার দাদা করেছে, সেটাও হতে পারে। যদি তাই হয়, তা খালেদা জিয়া এই টাইমে, আপনি বলছেন যে এই টাইমে এই কথাটা বলছে, এটা কোনো টাইম লাগে না। আপনার কাছে এটাই ঠিক যে এই টাইমে বলছে, এটা ঠিক আছে, এটা টাইম লাগে না। এটা আরো 20 বছর পরে বললে এই দেশে যতগুলো রাষ্ট্রীয় প্রধান আছে তাদেরকে একটা সময় এই দেশের সেই দিনকার ভোটাররা গণধিক্কার দিবে। আমি কি মনে করি যে কোনোদিন এই দেশে ভোট ফেরত আসবে না? এরশাদের সময় নকলে সয়লাভ ছিল, মানে বই দেখে দেখে খালা পরে পরীক্ষা দিত, ভাগ্নে আগে দিত, তো বাইরে থেকে নকল পাঠায় সাইডে লিখে দিছে ভাগ্নে যে তুই লিখি খালাক দিস, তো ছাত্রী ওইটাও হুবহু তুলে দিয়ে আসছে যে তুই লিখি খালাক দিস। সেই সময় থেকে কিন্তু নকলমুক্ত বাংলাদেশ 2001-06 কিন্তু সেই স্টার্টিং হয়েছিল। এই দেশের মানুষ, আমি বলি, এই দেশের মানুষ বাসে উঠতে গেলেই কারাকারি পারাপারি,
কিন্তু এই দেশের সরকার সেই দিনও কিন্তু একটা জিনিস করছিল, লাইন দিয়েও কিন্তু মানুষ এসি বাসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে কিন্তু ঢাকায় এসি বাসে উঠছে। সো দ্যাট সিস্টেম ক্রিয়েট করাও যেমন বাংলাদেশে কোনো ব্যাপার না, সিস্টেম লস করাও তেমন ব্যাপার না। তো এই জায়গায় আমি বলছি যে ট্রাইব্যুনাল যদি 47 বছর পরে হয়, তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত রাজাকার, আমি কিন্তু রাজাকারের কথা বলছি, রাজাকার প্রকৃত কে কে ছিল, হেল্পার রাজাকার কে কে ছিল, এটাও আমাদের জানার রাইটস আছে। আমি কেন রাজাকার ফ্যামিলির সঙ্গে আমার আত্মীয়তা করব? আমি যদি আওয়ামী লীগ বিএনপি হয়ে আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা করতে না পারি, আওয়ামী লীগ যদি বিএনপির সাথে উঠে যায় বর আর কনে একসাথে দেখার পরে যে ওই বাড়ি আওয়ামী লীগের, সো আমি আত্মীয়তা করব না, তাহলে আমি কেন রাজাকারের সাথে, কুখ্যাত রাজাকারদের সাথে আত্মীয়তা করব? সেটাই কিন্তু এখন হচ্ছে। রাজাকারদের সাথে আত্মীয়তা করতে কোনো দোষের নাই, ওরা আত্মীয়, কিন্তু রাজাকারদের সাথে রাজনীতি বিশেষ সময়ে করা দোষের। আজকে যদি আমি মনে করেন, ওটা আমি এই মুহূর্তের জন্য স্টপ রাখলাম, আপনার যুদ্ধাপরাধ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সব রেখে আমি যদি বলি যে আপনার 75-এর কথাটা, 75-এ যে বা যারা মারুক তাদের কিন্তু বিচার হয়েছে, কিন্তু যারা ট্যাঙ্কারে উঠে নৃত্যন করলেন, কুদ্দন করলেন, তাদের কিন্তু কিছু হয় নাই, তারা কিন্তু পুরস্কৃত হয়েছে। তারা কিন্তু আপনার এলাকার পাশে তারা কিন্তু মন্ত্রী হয়েছে। তারা গ্রামে শুনছিলাম 1 হাত বাঙ্গি 13 হাত বিচি, তারা কিন্তু আওয়ামী লীগ যদি 1 হাত হয় তারা কিন্তু 13 হাত বিচির মতো কথা বলছে। যারা বলছে যে কোন একজন অবিসংবাদিত নেতার নাম নিয়ে বলছে যে তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তারাই কিন্তু আপনাদের ডাইনে বামে বসে। বিএনপির কিন্তু কেউ এত বড় ক্ষতি আপনাদের করে নাই, এখনো করে নাই এত বড় ক্ষতি। সো আপনারা তো ওইটা দেখেন না, কে কাকে দিবেন। এখনো যদি শেখ হাসিনার সঙ্গে 10টা বিএনপি যায়, তাকে কিন্তু সর্বোচ্চ পুরস্কৃত করা হবে। এটার নাম রাজনীতি না, এটা হচ্ছে অপরাজনীতি। কিন্তু শেখ হাসিনার সাথে যদি রাজনীতি করতে যায়, একটারও রাজনীতি করার কোনো অবস্থা নাই। 1975 সালের 25শে জানুয়ারি যেমন বাকশাল কায়েম হয়েছিল, সেটা ছিল ঘোষিত আমৃত্যু রাষ্ট্রপ্রধান। যদি 15ই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটা হতো, তাহলে আমৃত্যু রাষ্ট্রপ্রধান ঘোষণা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজকে ঘোষণা হয় নাই, কিন্তু ঘটনা সব হয়েছে। সেই দিন ছিল স্বপ্ন, আজকে সেটা বাস্তব। তো বাস্তবতার মধ্যে যে এত বেশি ভুল। আর 2 দিন পর আমি আরেকটা কথা নিজের হয়ে বলে যাচ্ছি মিল্লাত ভাই, সেটা হলো এই দেশটা ভালো থাকুক আমরা চাই, আর ভালো থাকুক বলেই আপনারা এখন মনে করছেন কোনো দল থাকতে পারবে না, কোনো গ্রুপ থাকতে পারবে না, শুধু সরকার থাকবে, নিয়ন্ত্রিত সরকার, যে কথা বলবে জনগণ জি 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 মহারাজ, এটাই শুনতে হবে। এটা শুনতে গিয়ে কি হবে জানেন? আমি চাই না কোনোদিন 15ই আগস্ট ফিরে আসুক। এটা শুনতে গিয়ে আমি আজকে বিএনপি, আমার 50টা মামলা আপনি দিয়েছেন, আমি বের হতে পারছি না। আমার সন্তানের জন্য আমাকে বাধ্যতামূলক আওয়ামী লীগে জয়েন করতে হচ্ছে। উনি আজকে জামাত, উনি আরো বের হতে পারছে না। উনার সন্তান নাতি নাতনির জন্য উনার আওয়ামী লীগে যোগ দিতে হচ্ছে। এতে কি হচ্ছে? স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হচ্ছে না, ব্রেনের মধ্যে কিন্তু জেদ আরো বেশি কাজ করে। মানুষ যেমন ডেঞ্জারাস, মানুষ তেমন মহামানব। সো এই জায়গাটা আপনারা বিচার করছেন না। আজকে যখন শুনি যে সেই কুষ্টিয়া ভেড়ামারায় 200-300 লোক জয়েন করছে, কার কাছে? হাইব্রিড আমাদের কি ওই যে কি নাম হানিফ ভাইয়ের ওখানে, সেটা কারা? সেটা জামাত। জামাত আর যাই করুক, কখনো বিএনপি আওয়ামী লীগ করতে পারে না। এটা আমি আপনাকে একজন দেশের নাগরিক হিসেবে বললাম। তারা কখনো, যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করে, তারা বিএনপি আওয়ামী লীগের স্ট্র্যাটেজিতে পড়ে না। তারা যখন বাধ্য হয়ে বিএনপি আওয়ামী লীগ করবে, দেশে তখন সহিংসতা বাড়বে। আমি কিন্তু কোনো জঙ্গিবাদ, কোনো আইএস এইসব নিয়ে কথা বলছি না। আমি আমার 3 বেলা ভাতের অধিকার নিয়ে কথা বলছি। আর ভাতের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে যেটা সমস্যা, আমি সেটার দিকে তাকিয়ে দেখছি। আজকে আপনারা বিএনপিতে জয়েন করাচ্ছেন, 2 দিন পরে বিএনপির আত্মীয় স্বজন আওয়ামী লীগে জয়েন করলো, তার আত্মীয় স্বজন বিএনপি থাকবে। একটা অকারেন্স হলে আপনি বলবেন যে ওই যে মনিয়াপাড় ওই আত্মীয় জয়েন করছিল না, ও মনিয়াপাড় আত্মীয়, ওর বুদ্ধিতে এই অকারেন্সটা ঘটছে। কিন্তু অকারেন্স যা, সেটা কিন্তু ঘটে যাবে। সো দ্যাট আওয়ামী লীগ এখন এত পাগল হয়ে গিয়েছে, সেটার দরকার নাই। যেভাবেই আছেন তো আপনারা, দেশ তো চালাচ্ছেন, দেশ ভালো চলুক মন্দ চলুক চালাচ্ছেন তো। তাহলে এত হাই হাই করতে গিয়ে দেশের 12টা এত কিছু করবার দরকার নেই, এমনিতেই শান্তিতে করতে পারবেন। এই আপনারাই বলছেন আমি আসলে সত্যি কথা ড্রোন পাঠানো দরকার। হাইপোথিসিসের কথা শুনতে শুনতে আমি মানে বিমোহিত মানুষ। আমি ছোটবেলায় পড়তাম, যখন সায়েন্সের ছাত্র ছিলাম আমরা। না সায়েন্সের ছাত্র না, হাইপোথিসিস জিনিসটা হচ্ছে সত্যর ধারে কাছে নেই, কিন্তু মানুষকে বোঝানো সম্ভব, এইভাবে এই কাজটি করা সম্ভব। আপনি চমৎকারভাবে সেই 2-4টি হাইপোথিসিস এস্টাবলিশ করার চেষ্টা করেছেন।
আমি মনোযোগ দিয়ে শুনছিলাম কি সুন্দর করে। আপনি কিছু কনভিন্স হয়ে গেছেন? না না, কনভিন্স হয়নি, আমি শুধু ভাবছি জনগণ বিভ্রান্ত হচ্ছে কিভাবে, যে এই হাইপোথেসিসটা যদি জনগণ বুঝতে না পারে, হাইপোথেসিসের অর্থই হচ্ছে যে কোনো যুক্তি নেই, কোনো কিছু নেই, ঠিক আছে এইভাবে এই কাজটি করা সম্ভব। আমি আসলে সত্যি কথা যখন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করি তখন আমি সত্যিকার অর্থে বুঝে শুনে এবং কথা বলে, যেমন একটু আগে বলছিলেন দেশের আয়তন, এখন বললেন স্বাধীনতার ৪৭ বছর পরে। আপনার মনে রাখতে হবে দেশ এখনো ৪৭ বছর হয়নি স্বাধীন। ওইটা ৪৭-৪৮ ছিল যখন বাংলা পাক ভারতের সেপারেশন ছিল। 46-47 এরকমই। 46-47 আমি জানি, আমি খুব খুশি, আমি আপনার কথা শুনে খুশি। তো এই কারণেই খুশি যে এই ধরনের কথাবার্তা আপনাদের মাথায়, কবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কত বছর আগে হয়েছে, এগুলো আপনাদের মাথায় নেই, এগুলো শুধু মুখে আছে। আপনি আরেকজন কথা বলেছেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সম্বন্ধে একটা কথা বলেছেন, আমি একটা কথা বলি, আমরা যখন কোনো মানুষ সম্বন্ধে কথা বলবো, আমি কিন্তু বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলেছি যে তিনি এই কথাটি বলেছেন, সাথে সাথে আরো দু একজনের কথা বলেছি। আপনি কিন্তু বললেন আমাদের একজন মন্ত্রী মহোদয়ের কথা, যিনি বলেছেন সীমিত গণতন্ত্র, উন্নয়ন, এইসব নিয়ে কথাবার্তা। আপনাকে আমি আরেকটু বুঝিয়ে বলি, আপনি আমার চেয়ে অনেক বড় রাজনীতিবিদ, আপনি ছোটবেলা থেকে রাজনীতি করে বড় হয়েছেন, তার ধারে কাছে আমি যেতে পারবো না, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন করে মুখপাত্র থাকে। আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা পার্টির একজন মুখপাত্র থাকে, সেটি হচ্ছে পার্টির কথা। এই যে আপনি আজকে কথা বলছেন, এই যে আমি আজকে কথা বলছি, এগুলো আমাদের পার্টির লাইনে কথা বলছি, কিন্তু এগুলো পার্টির কথা হিসেবে ধরা যাবে না, কারণ পার্টির দায় দায়িত্ব নিয়ে আমরা কথা বলছি না, আমরা ব্যক্তিগত দায় দায়িত্ব নিয়ে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। আপনি সেই কথাগুলো যখন বলে যান তখন আপনাদের মনে হয় কবে কি কথা বলেছে, উনি কি আমার আওয়ামী লীগের মুখপাত্র, উনি কি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে আপনি এই কথাটি বলেন? হ্যাঁ, মুখপাত্র হিসেবে তো কথা বলেন, যখন প্রেস কনফারেন্স করে 400 লোকজন থাকে। আপনি এটাই বুঝতে ভুল করেছেন। আপনি আমাদের একজন খুবই সম্মানিত নেতা সম্বন্ধে একটি কথা বলেছেন, আমি জানি না হাইব্রিড শব্দটির অর্থ আপনি জানেন কিনা। আপনি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ভাইকে বলেছেন যে একজন হাইব্রিড নেতা, তার আপনি রাজনৈতিক ইতিহাস জানেন। হাইব্রিড কিন্তু খারাপ কিছু না, হাইব্রিড দিয়ে আমরা বেঁচে আছি, ধান চাল সবকিছু। হাইব্রিড জিনিসটা কি বলেন? হঠাৎ করে যে হাইব্রিড জিনিসটা কি? আপনার হাইব্রিড জিনিসটা কি? আমি এখানে পরিচিতিতে আসি না। আপনি হাইব্রিড জিনিসটা কি বলেন? হাইব্রিড আগে যে জায়গায় 1 বিঘা জমিতে 6 মণ ধান হইতো, হাইব্রিডের কল্যাণে সেখানে 30 মণ 40 মণ ধান হয়। আমি ঠিক এই কথাই বলতে যাচ্ছি। আমি একজন কুষ্টিয়ার ভাইস প্রেসিডেন্ট যখন এসে যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি, আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে এই গণতান্ত্রিক দলের এটাই কথা বলি নাই, জাতীয়করণ আওয়ামী লীগ বিশ্বাস করে। হাইব্রিড সম্বন্ধে আপনার আক্ষরিক কোনো অভিজ্ঞতা নেই তো? আপনি হাইব্রিডের অর্থ জানেন না তো? কষ্ট পাইলেন। আমি এই যে লিখে রেখেছি আপনি বলেছেন, এবং আপনি হাইব্রিড যে বলেছেন তাতে বলেছেন যে হাইব্রিড মানে আপনার সত্যিকার অর্থে যদি ধারণা থাকতো আপনি 6 মণের জায়গায় 30 মণ করেছেন। হাইব্রিড মানে 6 মণের জায়গায় 30 মণ নয়। হাইব্রিড হচ্ছে উচ্চতর টেকনোলজি যেটা ব্যবহার করে, আমি একটা উদাহরণ দিই, আমার হার্ট সার্জারি হাইব্রিড সার্জারি করি, আমরা বাইপাস অপারেশন করি একদিক দিয়ে, স্টেন্টিং আর একদিক দিয়ে করি। এইগুলো হচ্ছে হাইব্রিড। হাইব্রিড সম্বন্ধে আপনাদের নতুন প্রজাতি, আজকে হাইব্রিড গাড়ি আসছে যেটা সূর্য আলোতে চলে, যেটা পেট্রোল দিয়ে চলে, যেটা পাওয়ারে চলে, এইটা হচ্ছে হাইব্রিড। সুতরাং কোন কথাটা কোথায় ব্যবহার করবেন আপনাকে সাবধানে ব্যবহার করতে হবে, যে কথার অর্থ আপনাকে জানতে হবে। যাই হোক, আপনি বলেছিলেন আপনারা ভাতের অধিকারের জন্য আন্দোলন করেন, ভোটের অধিকারের জন্য আন্দোলন করেন। আজকে পর্যন্ত বিএনপির কোন মিছিল মিটিং থেকে শুধু ভাতের কথা বলা হয়েছে, ভোটের কথা কখনো কখনো বলা হয়ে থাকে। ভাতের জন্য আন্দোলন কিসের অধিকার নিয়ে বিএনপি এত আন্দোলন করছে? কিসের ভাতের কথা বলে থাকে? ভোটের কথা যখন আপনারা ক্ষমতায় ছিলেন কিনা সেটি, যখন আপনারা ক্ষমতায় ছিলেন, আমার এটা তো ভাতের অধিকার, জনগণ তো ভাত, 16 কোটি মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিদেশে খাদ্য রপ্তানি করি, মানুষ 3 বেলা পেট পুড়ে খায়। এরা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, এর জন্য ভাতের অধিকার। আপনারা যদি সেই অধিকার হরণ করতে চান তাহলে আন্দোলন করতে পারেন। যদি আপনাদের সময় করতে চান, যখন সারা দেশে মঙ্গল লেগে থাকতো, কিংবা তারপর আমাদের সময় লাগতো, কারণ তখন আমরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাইনি, সে সময় দুর্ভিক্ষ হয়েছে। সুনির্দিষ্ট নেতৃত্ব যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক দিতে পারতেন, তাহলে আজকে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণের কথা বলি, এটা আরো 20 বছর আগে বলতে পারতাম। আজকে যেমন নিম্ন মধ্যম আয়ের দেশের কথা বলি, আজকে থেকে 15 বছর আগে বলতে পারতাম। আজকে যেমন বিদ্যুতের 3000 থেকে 14,000 মেগাওয়াটের কথা বলি, এখনো কিছু ঘাটতি রয়েছে, এই ঘাটতি আমরা হয়তো আরো 7 বছর আগে পূরণ করতে পারতাম। আজকে যে আমরা আপনার সন্তানের, আমার সন্তানের হাতে জানুয়ারি 1 তারিখে বই তুলে দেই, এটা যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে সোনার বাংলা করার যে সেটা হতো আজ থেকে 20 বছর আগে দিতে পারতাম। এই 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকার কারণে
মুক্তিযুদ্ধ বিরোধী সামরিক সরকার ক্ষমতায় থাকার কারণে দেশটির যে সর্বনাশ হয়ে গেছে, এই সর্বনাশটা সাথেও জননেত্রী শেখ হাসিনাকে সময় দিতে হবে, সেই সময়টুকু এখন আমরা নিচ্ছি। আপনি এতগুলো কথা বললেন যে আপনারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সব ঠিক আছে, আমরা সবাই শুনেন 2 মিনিটে শেষ। আপনার মনে আছে যে পচা গম আনতে গিয়ে কি অবস্থা হয়েছিল খাদ্যমন্ত্রী? কোথা থেকে গম আনছিল? ইম্পোর্ট করে। প্লাস্টিকের চালে বাংলাদেশ 6 লাভ, প্লাস্টিকের চায়না চাল এবং ইন্ডিয়ান চালে বাংলাদেশ 6 লাভ। এই কথাটা কিন্তু আমার আর আপনারা জিল্লুর ভাই না, এটা শুনবে কিন্তু কোটি কোটি দর্শক। তারা ইয়েস বললে ইয়েস, তারা নো বললেই নো। আমি আর আপনি বার্গেন করবো কে সত্য বলছে কে অসত্য বলছে, এটা কিন্তু তারাই ধরবে। সো আপনার এই যে মন গড়া কথা, আমি কিনতে গিয়ে দুনিয়ার ইম্পোর্টেড মাল খাচ্ছি। বাংলাদেশ আজকেও একটা বড় পত্রিকায়, সম্ভবত বাংলাদেশের প্রতিদিন, যে বাংলাদেশ, প্রথম আলো অথবা বাংলাদেশ প্রতিদিনে, যে বাংলাদেশ আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, সবকিছুই আমদানি। আর আপনি বললেন আমরা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এরকম কথা বললে আমার আর কিচ্ছু বলার নাই। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনারা আপনাদের পক্ষে গেলে একরকম বলেন, আমাদের দিকে আসলে একরকম বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যখন সমালোচক হয়, মুসলিমরা যখন সমালোচনা করে, তখন আপনারা বলেন সাম্প্রদায়িক। আর ইসলামের যখন সমালোচনা করে তখন বলেন মুক্তমনা। ছাত্ররা আন্দোলন করলে বলেন ধর্মঘট, শিক্ষকরা আন্দোলন করলে বলেন কর্মবিরতি। এই যে সুন্দর ভাষা চয়নে যে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাচ্ছেন ভাষা চয়নে, এই যে এই জায়গাগুলো আমরা যখন আপনাদের জন্য একরকম, আপনাদের সঙ্গে চললে হয় সঙ্গী, আমাদের সঙ্গে চললে হয় জঙ্গি। তো এই সবকিছু মিলে আপনাদের সঙ্গে পারবো না। পাবলিক পারসেপশন যদি এতই মানেন তাহলে আগের রাতে ভোট হয়ে যায় কেন? পাবলিক পারসেপশন যদি এতই মানেন তাহলে কেন ভোটের সময় জনগণ থাকে না? কোথাও বাংলাদেশের জনগণ দেখেছেন এই 30 তারিখের ভোটে জনগণ ছিল না। সো এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং অবশ্যই শিক্ষিত জনগোষ্ঠী। আমি একটা ছোট প্রশ্ন করব, নির্বাচনের দিন আপনি কোথায় ছিলেন? নির্বাচনের দিন আমার যে দায়িত্ব ছিল আমি দায়িত্বের মধ্যেই ছিলাম, মনিটরিং এ ছিলাম। আপনার নির্বাচনী এলাকায় ছিলেন না, এটা বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে যে আমি নির্বাচনের দিনে আমার নির্বাচনী এলাকায় আমি ছিলাম কিনা এটা আপনাকে বলবো না। অনেকগুলো কেন্দ্র দেখেছি যে মানুষের ভিড় উপচে পড়ছে। কারণ ভোট আগের দিনে আপনি নিয়ে গেছেন, জানেনই তো, আমরা তো টেলিভিশনে দেখেছি। শুনেন, আজকালকার কয়েক ধরনের দোকান রয়েছে। দেখেন এই যে আগুরাতে যান, বিভিন্ন বিদেশি সমাহার, বড় বড় দোকানগুলোতে যান, আপনাকে যায় মানুষ কেন? যখন মানুষের ইনকাম বেড়ে যায়। একজন রিক্সা চালক, একজন ওই যিনি ইট ভাঙেন, তিনি যে ইনকামটা ডেইলি করেন, তিনিও কিন্তু তার বাজার করেও কিছু টাকা এখন হাতে থাকে, অন্য কোথাও থাকতো না। সুতরাং বিদেশ থেকে যদি কিছু এসে থাকে, এটা আপনার চয়েস। আপনাকে কে বিদেশি চাল কিনতে বলেছে? আপনি কেন কিনতে চান? যখন রেমিটেন্স পাঠায় সেটা দিয়েই তো আমরা বাহাদুরি দেখাই না। রেমিটেন্সটা কিন্তু আমার আপনার পকেটে যায় না। না না না, আপনি আবার উল্টা কথা বলছেন। রেমিটেন্স পাঠায় সেটা অন্য অর্থে। ঝড়ে বাপ পড়ে ফকিরের কেরামতি বাড়ে। আমরা তো কিছু না, ঝড়টা আসার ব্যবস্থা করতে হয়, শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে বলছি। তা আপনারা তো সত্যিকার অর্থে চোখে ঢুলি বেঁধে আছেন যে দেশের যত উন্নতি হোক আমরা চোখ বন্ধ করে ওই কুনো ব্যাঙের মতো বলতেই থাকবো দেশ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, এই তিমির থেকে কখনো উঠতে পারবে না। তিমিরে নাই, সে আরো নিচের দিকে নামছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশ ধ্বংস করার দয়া করে আর চেষ্টা করেন না। গত 14-13 সনে যে ধ্বংস করার চেষ্টা করেছেন, জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে, আগামী 20 বছর সেই মুখ আপনাদেরকে ফিরে আসবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টা, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। দিলুভার চৌধুরী মনি এবং প্রফেসর হাবিবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর দর্শক মন্ডলী, দুজন রাজনীতির কথা বলছিলেন। এ কথা ঠিক যে ওই বালুর মধ্যে মুখ লুকিয়ে রাখুক, সেটি বিরোধী দল রাখুক আর সরকারি দল রাখুক, তাতে কল্যাণ কারোই হয় না শেষ পর্যন্ত। এবং একটা বিষয় মোটামুটিভাবে স্পষ্ট যে দেশের প্রধান কিছু রাজনৈতিক দলের মধ্যে চরম অস্থিরতা আছে। বিশেষ করে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে অস্থিরতার প্রকাশটা, জাতীয় পার্টিটা বেশি প্রকাশিত, বিএনপিটা গণমাধ্যমে প্রকাশিত। ভেতর থেকে অবশ্য সেই অর্থে তাদের দলের কেউ সেভাবে প্রকাশ্যে এখনো কথা বলছেন না। একমাত্র দল থেকে অনেক আগেই বেরিয়ে যাওয়া ব্যারিস্টার নাজমুল হুদার মধ্যে এটি আছে। তবে এই অস্থিরতা কেবল বিএনপি বা জাতীয় পার্টির, নাকি এর মধ্যে সরকারের অস্থিরতারও খানিকটা প্রকাশ রয়েছে, সেটি অবশ্য এখন পর্যন্ত ধোঁয়াটে। তবে বাংলাদেশের অতীত ইতিহাস বলে যে যখন মোটামুটিভাবে দেশ শান্তিপূর্ণ একটা অবস্থার মধ্যে থাকে, বাংলাদেশে যতগুলো অঘটন ঘটেছে তখন কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থার মধ্যেই ঘটেছে। কাজেই এই শান্তিপূর্ণ অবস্থাকে
একটা স্থায়ী এবং চূড়ান্ত কিছু না ধরে আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো অস্থিরতা যাদের মধ্যেই থাকুক না কেন, সরকারের বাইরে, সেই অস্থিরতাগুলোকে প্রশমিত করে মানুষের মধ্যে বা যে কারোর মধ্যে যদি চাপা কোনো অসন্তোষ থাকে, সেই অসন্তোষগুলো যৌক্তিকভাবে সমাধান করার দিকে যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রজ্ঞার সাথে এগুন, তাহলে দেশ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে, একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকবে এবং দেশের মানুষের জন্য তা কল্যাণ বয়ে আনবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।